যখনই কোনো মহিলা মাদ্রাসায় এ জাতীয় অভিযোগ উঠবে, নিরাপত্তা বিঘ্নিত হওয়া বা যৌন হেনস্থা বা হয়রানির, সেটাকে দুই কারণে অবহেলা না করে। একটা হচ্ছে অভিযোগটা ভুল হতে পারে, এটা অন্যায় হতে পারে বা শত্রুতা ঘটিত হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে বেফাক এবং হাইয়ার পক্ষ থেকে হোক বা স্বতন্ত্র কোনো কর্তৃপক্ষ হোক, ওলামায়ে কেরামের পক্ষ থেকে, কওমি মাদ্রাসা সংশ্লিষ্টদের পক্ষ থেকেই গঠিত করা, সেটা শুধুমাত্র মাদ্রাসাগুলোর পরিবেশ, তার যৌন নিরাপত্তা, পরিচালনা পদ্ধতি, আবাসিক অনাবাসিক ব্যবস্থাপনা, সুরক্ষা, এই দিকগুলোকে গুরুত্ব দিয়ে দেখবে। এটার সার্টিফিকেট দিবে, এটার সার্টিফিকেট বাতিল করবে, এটার জন্য শাস্তির সুপারিশ করবে, এটার জন্য রেজিস্ট্রেশন কেটে দেওয়ার সুপারিশ করবে। যে বাংলাদেশে সার্বিক বিচারে এখনো পর্যন্ত জেনারেল লাইনের যে নারী শিক্ষা বা নারীদের অংশগ্রহণের ভিত্তিতে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেখানেও পরিস্থিতি ভালো হোক, আমরা সেটাও কামনা করি, দোয়া করি, কিন্তু সেখানকার চেয়ে বিরাজমান মহিলা মাদ্রাসাগুলো এখনো ব্যাপকভাবে অনেক উন্নত একটা অবস্থায় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহিলা মাদ্রাসাগুলোতে সেখানকার মেয়ে বা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, যৌন নিরাপত্তা ইত্যাদি বিষয়ে নিয়ে আপনি বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রসঙ্গ উত্থাপন করেছেন। এ বিষয়ে দীর্ঘ আলোচনা এবং পর্যালোচনা প্রয়োজন। আমরা জরুরি প্রেক্ষিতে ছোট্ট কয়েকটি কথা পেশ করতে চাই। এক নম্বর দিক হলো, নারী বলি বা বালিকা বলি, যে স্তরের মেয়েই হোক, তাদের যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান হবে, অনাবাসিক এবং আবাসিক উভয় ক্ষেত্রেই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হবে তাদের নিরাপত্তা, পর্দা, যৌন নিরাপত্তা, সুরক্ষা, এই বিষয়গুলোর দিকে খেয়াল। অনাবাসিক প্রতিষ্ঠানের চেয়ে আবাসিক প্রতিষ্ঠানে আরো বেশি গুরুত্ব দেওয়া এই জায়গাগুলো। এটার কি কি দিক হতে পারে, কি কি পার্শ্ব অঙ্গন হতে পারে, এটা মহিলা মাদ্রাসাগুলোতে যারা দায়িত্বের সঙ্গে কাজ করছেন এখন, কারণ বাংলাদেশে অনেক মহিলা মাদ্রাসাই অনেক সুন্দর সফলভাবে কাজ করছে, যাদের ব্যাপারে কোনো বদনামের অভিযোগ নেই, বিশৃঙ্খলার অভিযোগ নেই, এবং যথেষ্ট সুরক্ষা, সুব্যবস্থাপনা রয়েছে হিসাবে পরিচিত। বেশিরভাগ প্রতিষ্ঠানের অবস্থাই এরকম। কিন্তু কিছু কিছু জায়গায় যে বাজে দুর্ঘটনার নিউজ আসে অথবা অভিযোগ ওঠে, যেটা প্রমাণিত হয়েছে বা হয় নাই এমন একটা দোলাচলের মধ্যে থেকে যায়, অনেক সময় টেরও পাওয়া যায় না, কিন্তু অভিযোগগুলো ঘুরতে থাকে, চলতে থাকে। এই জন্যে আমাদের প্রস্তাব হচ্ছে যে নিরাপত্তার ব্যবস্থাপনাগুলো নিয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বলা এবং তাদের পরামর্শ নিয়ে প্রতিটি শহরের, নগরের, গ্রামের, মফস্বলের, উপজেলা শহরের যেখানেই মাদ্রাসা যেমন আছে সেখানে নিরাপত্তা ব্যবস্থাটাকে জোরদার করা এবং তাদের সুরক্ষার ব্যবস্থাটাকে সুন্দর করা। যেখানে এটা করা যাবে না সেখানে মাদ্রাসা না করা। আমার কাছে কোনো একটি সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিক প্রশ্ন করে জানতে চেয়েছেন এবং প্রশ্ন করেছেন রীতিমতো যে এমন মাদ্রাসার খবরও তিনি পেয়েছেন যেখানে একটা বাসা ভাড়া নিয়ে তার এক রুমে মাদ্রাসার পরিচালক এবং তার স্ত্রী থাকেন এবং অন্য কয়েকটা রুমে কিছু ছাত্রী থাকেন। এটা একটা মাদ্রাসা, এটার আলাদা সাইনবোর্ড আছে, এটার একটা ব্যবস্থাপনা রয়েছে। 12-14 জন ছাত্রী সেখানে লেখাপড়া করেন। উনি আমাকে প্রশ্ন করছেন যে একটা মাদ্রাসা বা প্রতিষ্ঠান এভাবে চলতে পারে কিনা। তো আসলে একটা পরিবারের ভেতরে যদি কেউ লেখাপড়া করতে আসে অপ্রাতিষ্ঠানিকভাবে, সেখানেও নিরাপত্তার প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এরা অন্য দূর থেকে এসেছে, এই পরিবারের সদস্য না তারা। তো আমি বলবো এই যে প্রশ্নটা, এই প্রশ্নের মধ্যে অনেক জটিলতা লুকিয়ে আছে। এরকম অব্যবস্থাপনার সঙ্গে একটা প্রতিষ্ঠান খুলে ফেলা, আয়োজন না থাকা অবস্থায়, অ্যাকোমোডেশন নেই তারপরে খুলে ফেলা, এখান থেকে বিরত থাকা। আর হতে পারে যে 2-3টা ফ্লোর নিয়ে সুন্দর ব্যবস্থাপনা নিয়েই করেছেন, কিন্তু যৌন নিরাপত্তা, পর্দার নিরাপত্তা, সুরক্ষার ব্যবস্থাপনাটা সুন্দর না। এটার অনেকগুলো দিক থাকতে পারে। যারা পরিচালক তাদের দিক থেকেই বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে, যারা শিক্ষক তাদের দিক থেকে বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে, অথবা তারা ভালো, তারা সৎ পরিচালনায় এবং শিক্ষকতার ক্ষেত্রে, কিন্তু সারাউন্ড বা পরিবেশটা এমন যে টিনেজ বয়সের মেয়েরা যারা ওইখানে পড়ছে, তারা বাইরের ছেলেদের থেকে তাদেরকে দূরে রাখা এবং অন্যান্য যোগাযোগ বা নিজেদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অন্যান্য আয়োজন থেকে নিজেদেরকে পূর্ণ মুক্ত রাখা, এটার মানসিকতা বা এটার পূর্ণ বুঝ গড়ে উঠেছে এমন হয় নাই। তো সেসব ক্ষেত্রেও পূর্ণ তদারকির ব্যবস্থাটা
প্রাতিষ্ঠানিকভাবে রাখা, এই জায়গাগুলো পূর্ণ নিরাপদ থাকা। 2 নাম্বার দিক আমি বলবো, যখনই কোনো মহিলা মাদ্রাসায় এ জাতীয় অভিযোগ উঠবে, নিরাপত্তা বিঘ্নিত হওয়া বা যৌন হেনস্থা বা হয়রানির অথবা এর চেয়েও মারাত্মক কোনো অভিযোগ, সেটাকে 2 কারণে অবহেলা না করা। একটা হচ্ছে অভিযোগটা ভুল হতে পারে, অভিযোগটা বানানো হতে পারে, অভিযোগটা অন্যায় হতে পারে বা শত্রুতা ঘটিত হতে পারে। এটাকে যদি এই অবস্থায় রেখে দেওয়া হয়, তাহলে যিনি অভিযুক্ত হলেন তিনি বারবার নাজেহাল হতে থাকবেন। পরবর্তী সময়গুলো তার জন্য নাজেহাল হওয়ার সময় বাড়তে থাকবে, সমস্যা বাড়তে থাকবে। আর যদি এমন হয় যে আসলে ঘটনা সঠিক এবং সেটা প্রমাণিত হওয়ার পথে যাচ্ছে, নারীরা হয়রানির শিকারই হচ্ছে ওইখানে, তাহলে এটা যথাযথভাবে যদি তদন্ত করা না হয় এবং এটার আইনি কার্যক্রম চালানো না হয়, তাহলে এমন হবে যে এখানে নারীরা বারবার বা মেয়ে শিক্ষার্থীরা হয়রানির শিকার হতেই থাকবেন। এই জন্যে অভিযোগ যখন আসবে তখন সেটাকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে দেখা এবং এই প্রতিষ্ঠানকে তদারকি করার জন্য আরও যারা রয়েছেন তাদেরকেও এটার প্রতি পূর্ণ মনোযোগী হওয়া, যেন এই অভিযোগের 2 শিকার, যিনি অহেতুক অভিযুক্ত হচ্ছেন তিনিও অহেতুক অভিযোগ থেকে বেঁচে যেতে পারেন, অথবা যদি প্রকৃতই কেউ কারো দ্বারা নাজেহাল হওয়ার শিকার হতে থাকে কোনো শিক্ষার্থী, কোনো নারী, কোনো মেয়ে, তাহলে ওই পরিস্থিতির বিচার পাওয়া এবং ওই পরিস্থিতি বন্ধ হওয়া এবং ওইখান থেকে মেয়েদের সুরক্ষার ব্যবস্থা হয়, এটা যেন হয়। এটার জন্য অভিযোগ উঠলে সেখানে ব্যবস্থা নেওয়া। 3 নাম্বার যে কথা সেটা হলো, অনেক সময় যেটা হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কোনো কিছু অভিযোগ উঠলে এক শ্রেণীর মানুষ বিরুদ্ধাচরণে লেগে যায় এবং এক শ্রেণীর মিডিয়ার মধ্যেও অতি উৎসাহ দেখা যেতে থাকে। এজন্যে প্রকৃত ঘটনার তদারকি বা প্রকৃত ঘটনার যে তল্লাশি এবং বিচার, এটার চেয়ে বায়বীয় অনেক পরিস্থিতি তৈরি হয়, এটার মধ্যে একটা বিস্ফোরণ উন্মুখ পরিস্থিতি তৈরি হয়। তো মহিলা মাদ্রাসা নিয়ে সংকট তৈরি হয়, ইমেজের সংকট তৈরি হয়। এজন্য আমি অনুরোধ করব, অভিযোগ উঠা মাত্রই কোনো পক্ষকে দোষী সাব্যস্ত করে অথবা কোনো পক্ষকে পূর্ণ মুক্ত দাবি করে একটা বিশেষ পরিস্থিতি যেন তৈরি করা না হয়, বরং ওইটাকে একটা অন্তর্বর্তীকালীন অবস্থা হিসেবে দেখা, যে বাস এখন এটা সন্ধান চালানো এবং এটার বিচার কার্যক্রম চালানো স্বাভাবিকভাবে যেটা হতে পারে এবং সবাইকে সন্দেহ অথবা সম্ভাবনা এর মাঝামাঝি রেখে যতগুলো পক্ষ আছে কাজটাকে, কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। যদি এর মধ্যে কেউ অপরাধী হিসেবে সাব্যস্ত হয় তার বিচার করা, যদি এর মধ্যে এটা হয় যে যিনি অভিযোগ করেছেন আসলে অপরাধটা তার, তাহলে তার বিচার করা, অথবা যদি এমন হয় যে পরিস্থিতির শিকার হয়েছে যে নারী, আসলে সে সত্যিই পরিস্থিতির শিকার, তাহলে তাকে সেখান থেকে মুক্ত করা এবং বিচার কার্যক্রম যথাযথ করা, এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখা। আমি চতুর্থ যে কথাটা বলবো সেটা হলো যে বাংলাদেশে যত কওমি মাদ্রাসা মেয়েদের হবে বা নারীদের হবে, সেটা মফস্বলে হোক, উপজেলায় হোক, জেলা শহরে হোক, ঢাকায় হোক, এটা কেন্দ্রীয় একটা ব্যবস্থাপনার আওতায় থাকা। যেরকম এখন মেয়েদের মাদ্রাসাগুলো বোর্ডের পরীক্ষায় ঠিকই বেফাকের অধীনে, বেফাকুল মাদারিসের অধীনে আছে বেশিরভাগ যেগুলো আছে, এবং হাইয়াতুল উলিয়ার অধীনেও আছে বেশিরভাগ মাদ্রাসা। এটা তো শিক্ষা কেন্দ্রিক এবং পরীক্ষা কেন্দ্রিক 2টা বোর্ড। এরা যদিও মাদ্রাসাগুলো এই বোর্ডগুলো পরিচালনা করে এবং একটা সার্বিক তদারকিও করে, কিন্তু আমার কাছে মনে হয়েছে বেফাক এবং হাইয়ার পক্ষ থেকে হোক বা স্বতন্ত্র কোনো কর্তৃপক্ষ হোক, ওলামায়ে কেরামের পক্ষ থেকে, কওমি মাদ্রাসা সংশ্লিষ্টদের পক্ষ থেকেই গঠিত করা, সেটা শুধুমাত্র মাদ্রাসাগুলোর পরিবেশ, তার যৌন নিরাপত্তা, পরিচালনা পদ্ধতি, আবাসিক অনাবাসিক ব্যবস্থাপনা, সুরক্ষা, এই দিকগুলোকে গুরুত্ব দিয়ে দেখবে। এটার সার্টিফিকেট দিবে, এটার সার্টিফিকেট বাতিল করবে, এটার জন্যে শাস্তির সুপারিশ করবে, এটার জন্য রেজিস্ট্রেশন কেটে দেওয়ার সুপারিশ করবে, মার্কিং দেবে প্রতিষ্ঠানগুলোকে। এটার কেন্দ্রীয় অফিস থাকবে, শাখা অফিস থাকবে। বেফাক এবং হাইয়া যেমন স্টুডেন্টদের চাঁদার একটা অংশ দিয়ে তাদের সহযোগিতা হয়, ওই প্রতিষ্ঠানগুলোর জন্যেও বেফাক এবং হাইয়ার পক্ষ থেকে সহযোগিতা করেও এটা হতে পারে, অথবা স্টুডেন্টদের চাঁদার একটা অংশ ওইখানে দিয়ে এটা বেফাক এবং হাইয়াতুল উলিয়ার আন্ডারে হতে পারে, স্বতন্ত্র প্রতিষ্ঠান হতে পারে।
কিন্তু এরকম একটা নজরদারি প্রতিষ্ঠান দরকার। এটা এই জন্যে দরকার, যদিও আমাদের মুরব্বীরা যারা এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এখন জড়িয়ে আছেন নানাভাবে, সবাই ব্যস্ত এবং সবাই আন্তরিক, এটা আমরা বুঝি। বোঝার পরে অনুরোধ করব যে মহিলা মাদ্রাসাগুলো নিয়ে যে পরিমাণ নিউজ আসে অথবা গুজব তৈরি হয়, আমি যেভাবেই বলি, বা অভিযোগ সামনে আসে, এটার যদি ভালো তদারকির ব্যবস্থা না হয়, নিরাপত্তার দিকগুলো বিশেষ করে যেভাবে সিলেবাস অথবা পরীক্ষার ব্যাপারগুলো আঞ্জাম দেওয়া হয়, নিরাপত্তার দিকগুলো এগুলোকে তদারকি না করা হয়, একসময় আস্থার সংকট প্রবল হবে, একসময় মানুষের ভেতরে অভিযোগ একটা ক্ষোভের দিকে যেতে পারে। এবং তার চেয়েও বড় কথা, যদি এই জায়গাগুলো নাও ঘটে, আসলে যদি সমস্যাগুলো তৈরি হয়েই থাকে, তাহলে বহু মেয়ের চরিত্র এবং জীবনের নিরাপত্তা, যৌন নিরাপত্তা ধ্বংস হবে এবং বহু দিনই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মানুষগুলো খেয়াল না করার কারণে নষ্ট হতে থাকবে। এটা ঠিক হবে না, এটা অন্যায় হবে। কিছু শ্রেণীর মানুষ বলেন যে মহিলা মাদ্রাসাগুলোর পরিস্থিতির সঙ্গে স্কুল কলেজের পরিস্থিতির তুলনা চলে না। আমিও এটার সঙ্গে একমত যে আসলে তুলনা চলে না, তুলনা দেওয়া উচিত না। এটা একটা পবিত্র অবস্থা থেকে আমরা বলি যে যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মা বাবা যে স্বপ্ন নিয়ে তার মেয়েটাকে দেয়, ওই জায়গায় যদি স্কুল কলেজে যেসব অনেক সময় যে অভিযোগগুলো আসে বা যে পরিস্থিতি ঘটিত নিউজগুলো আসে, সেগুলোর কোনো কিছুর সঙ্গে মাদ্রাসাগুলোর তুলনাটা দেওয়া ঠিক না। আবার কখনো কখনো তুলনা দিতে হয় এই জন্যে যে এক শ্রেণীর মানুষ যখন অতি উৎসাহে যে কোনো ধরনের অভিযোগ উঠলেই বলতে থাকে মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত, মহিলা মাদ্রাসা থামিয়ে দেওয়া উচিত, মহিলা মাদ্রাসাগুলোর অবস্থা অনেক ভয়ঙ্কর। এটা ভেতরের মানুষেরা যখন বলেন আত্মশুদ্ধির জন্য বলেন, ভেতরের মানুষেরা যখন বলেন তখন এটা পরিস্থিতিকে দ্রুত সংশোধন করার একটা মনোবেদনা নিয়ে বলেন। কিন্তু সুযোগ সন্ধানী মাদ্রাসা বন্ধ হয়ে যাক এটার এবং মেয়েদের নারীদের ইসলামী শিক্ষার কোনো প্রাতিষ্ঠানিক ইন্তজাম না থাকুক, এটা যারা ভেতর থেকে প্রত্যাশা করে এই কাজগুলো করে তাদের জন্য আবার মাঝে মাঝে তুলনাটাও সামনে আনা দরকার। এজন্য আমরা বলবো যে বাংলাদেশে সার্বিক বিচারে এখনো পর্যন্ত জেনারেল লাইনের যে নারী শিক্ষা বা নারীদের অংশগ্রহণের ভিত্তিতে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেখানেও পরিস্থিতি ভালো হোক, আমরা সেটাও কামনা করি, দোয়া করি। কিন্তু সেখানকার চেয়ে বিরাজমান মহিলা মাদ্রাসাগুলো এখনো ব্যাপকভাবে অনেক উন্নত একটা অবস্থায় আছে। আবার যেহেতু অনেক দরিদ্র মানুষ তার সন্তানগুলোকে এই মহিলা মাদ্রাসাগুলোতে দিচ্ছে এবং নজরদারি বা আইন শৃঙ্খলা ব্যবস্থাপনার কোনো সরাসরি অংশগ্রহণ সবসময় থাকে না, এই জন্য এখানে যদি সুযোগ সন্ধানী খারাপ চরিত্রের মানুষ পরিচালনায় চলে আসে অথবা এগুলো ব্যবহার করতে থাকে বা পরিচালনা করতে থাকে, তাহলে এই সমস্যা অন্তরালে, দৃশ্যের অন্তরালে অনেক বড় বিষবৃক্ষ তৈরি করতে পারে। আমরা সর্বাবস্থায় নজরদারি, ব্যবস্থাপনা, সুরক্ষা এবং নারীদের জন্য ইসলামী শিক্ষার একটা সুন্দর ব্যবস্থাপনা চালু থাকা, এটার পক্ষেই আমাদের সুপারিশগুলোকে ব্যক্ত করব। এবং সর্বশেষ যে কথাটা বলবো যে এইসব বোর্ড কর্তৃপক্ষ হতে যত দেরিই হোক, মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে যারা খুব সুন্দরভাবে পরিচালনা করছেন তাদের দেখাদেখি অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নিজস্ব দায়িত্ব হচ্ছে নিজের প্রতিষ্ঠানের জবাবদিহিতা, সুশৃঙ্খলা, সুরক্ষা এবং ব্যবস্থাপনাটাকে সুন্দর রাখা। তাহলে সামনে মহিলা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার সুন্দর দিনগুলো আরও বিকশিত হবে, আরও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের নারী পুরুষ এবং বিশেষ করে নারীদের ইসলামী শিক্ষা আর নারীদের জেনারেল শিক্ষা ব্যবস্থাতেও তাদের জীবনের নিরাপত্তা এবং সেখানেও তাদের দ্বীনি শিক্ষার ব্যবস্থাপনা, এই সবগুলোকে আরও সহজ করে দিন, আমাদের জন্যে সহজে অবলম্বন করার ব্যবস্থা করে দিন এবং গ্রহণ করার ব্যবস্থা করে দিন, যেন আমরা ওই পথে চলতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।